দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যারা পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে এবং ফোর্থ সেমিস্টার, হ্যাঁ সব থেকে বড় কথা হলো তোমাদের একদম নিউ সিলেবাসের ফোর্থ সেমিস্টারে যাদের ভূগোল রয়েছে, সেই ভূগোলে কিন্তু দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ফোর্থ সেমিস্টারের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে যাদের ভূগোল রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অর্থাৎ আমার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে চলছে। তো চলো দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টারের মধ্যে রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী, তোমরা দেখতেই পাচ্ছ, আর পিডিএফ রয়েছে। আর সেই সঙ্গে ফোর্থ সেমিস্টারে রয়েছে দেখো বিশেষ করে পঞ্চম অধ্যায়। দেখো অর্থাৎ অর্থাৎ রয়েছে তোমাদের ইউনিট ফাইভে, ইউনিট ফাইভের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে, বা জলমণ্ডল। তো দেখো প্রথমেই তোমাদের এই জিনিসটি অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি তোমাদের জানতে হবে, সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট কাকে বলে। দেখো আমরা জানি, আমরা কিন্তু মাধ্যমিকে পড়েছি, তোমরা কিন্তু মাধ্যমিকে পড়েছো যে পৃথিবীর আবর্তন গতি কিংবা নিয়ত বায়ু প্রবাহ বা সমুদ্র জলের ঘনত্ব, উষ্ণতা এবং মহাদেশের যে আকৃতি, অবস্থান প্রভৃতির কারণে সমুদ্রের জলরাশি যখন নিয়মিতভাবে এক জায়গা থেকে যখন অন্য জায়গায় বা এক স্থান থেকে যখন অন্য স্থানে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। ঠিক আছে, কোশ্চেনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তার যেহেতু তোমাদের নিউ সিলেবাস। এরপরে রয়েছে দেখো তোমাদের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। আর অবশ্যই লেখো। দেখো অথবা দিয়ে কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোত কিরকম প্রভাব ফেলে আলোচনা করো। দেখো সমুদ্রে আমরা জানি সমুদ্রে দু ধরনের স্রোত রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত। তোমরা জানো উষ্ণ এবং শীতল স্রোত যখন মুখোমুখি হয় বা আহ পাশাপাশি মিলিত হয়, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু আবহাওয়া বা ওয়েদার কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হবে। তোমরা জানো নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশার সৃষ্টি হয়, জাপানের উপকূলেও প্রভাব পড়ে। অর্থাৎ তোমরা কিন্তু ক্লাস টেনে পড়েছো। তোমরা একটু ফ্ল্যাশব্যাকে যাও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে সমুদ্র স্রোত, ওশেন কারেন্ট বা বায়ুমণ্ডল থেকে কিন্তু তোমরা এই কোশ্চেন গুলো পড়েছো। সমুদ্রের স্রোত জলবায়ুর উপরে কিরকম প্রভাব বিস্তার করে, অর্থাৎ সেখানে ঝড় ঝঞ্ঝা কুয়াশা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা তৈরি হয়। ঠিক আছে, আবার সমুদ্রের যে সমস্ত জল বরফ থাকে, উষ্ণ স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত সেখান থেকে প্রবাহিত হলে সেই বরফ কিন্তু গলে যায় এবং জাহাজ চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যায়। অর্থাৎ জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু আলোচনা করতে হবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে উষ্ণতার উপর প্রভাব ফেলে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের পয়েন্টগুলো বলে দেবো, আর এগুলো কিন্তু সব পিডিএফ এ পেয়ে যাবে। দেখো বৃষ্টিপাতের উপর প্রভাব রয়েছে, আর রয়েছে এলনিনো, এলনিনো এবং লানিনার উপর প্রভাব পড়ে। আর যারা দেখো, তোমরা যারা নতুন আছো, তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আমি কিন্তু দেখবে 99% ভিডিওতে তোমাদের কখনো বলি না লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য, তোমরা করবে তোমাদের ইচ্ছে। তাও আমি বললাম যে তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, আবার তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ডেসক্রিপশন লিংকে জানিয়ে দেবে। আর সেই সঙ্গে যারা পুরনো রয়েছে, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অবশ্যই অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যাচ্ছি, 3rd নাম্বার কোশ্চেনে রয়েছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি। দেখো সমুদ্র স্রোত, স্রোত মানে সমুদ্রের জলরাশি যখন এক জায়গা থেকে যখন আর এক জায়গায় স্থানান্তরিত হয়, তখন সেটি কিন্তু সমুদ্র স্রোত। আর সমুদ্র তরঙ্গ কি, দেখো সমুদ্রের জল যখন উল্লম্ব ভাবে, দেখো সমুদ্রের সমুদ্রের জল যখন উল্লম্বভাবে উপর দিকে নিচে, এটি নিচ দিকে, এটি উপর দিকে, অর্থাৎ সমুদ্রের জলরাশি যখন উপর দিকে ওঠানামা করে, ঠিক আছে, তখন তাকে বলা হয় কিন্তু সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গে অর্থাৎ জলরাশি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় না, কিন্তু স্রোতের জল কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ওকে, তো সংজ্ঞা তোমরা দেখে নেবে। এরপরে রয়েছে সৃষ্টির কারণ রয়েছে, আহ প্রকৃতিগত পার্থক্য রয়েছে, স্থানিক পরিবর্তন রয়েছে, জলবায়ুর উপর প্রভাব রয়েছে। এরপরে 4র্থ নাম্বার কোয়েশ্চেন, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। দেখো এই পৃথিবীব্যাপী সমুদ্র যে স্রোত, সেই সমুদ্র স্রোতের প্রভাব কি, প্রভাব কি মানে ফলাফল কি, প্রভাব মানে ফলাফল কি। প্রথমেই বলেছিলাম কিন্তু দেখো বরফ মুক্ত থাকবে। দেখো সমুদ্রের জল যেখানে বরফ রয়েছে, আহ, এখানে ধরো বরফ রয়েছে সমুদ্রের জলে, উষ্ণ সমুদ্র স্রোত যখনই আসবে তখন কিন্তু এই বরফ বরফ গলিয়ে দেবে এবং জাহাজ চলাচলে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ বন্দর বরফ মুক্ত হবে, ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, নৌ চলাচল সুবিধা হবে, আর জলবায়ু নিয়ন্ত্রণ থাকবে। আর এরপরে রয়েছে মানে জলবায়ুগত, এখানে তোমরা করবে জলবায়ুগত নিয়ন্ত্রণ,
নিয়ন্ত্রণ। এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাত, বৃষ্টিপাত ও তুষারপাত সৃষ্টি। আমরা জানি নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে, জাপান উপকূলে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত এবং ঘন কুয়াশার সৃষ্টি হয়। এরপরে রয়েছে দেখো মগ্নচড়া, খুবই গুরুত্বপূর্ণ। মগ্নচড়া কি? দেখো উষ্ণ সমুদ্র স্রোত, ধরো এটি রয়েছে শীতল সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত এদিক থেকে উষ্ণ সমুদ্র স্রোত আসছে। এরপরে যখন সমুদ্রের মধ্যে যদি কোনো মগ্ন চড়া থাকে, অর্থাৎ বরফের চাই থাকে, তখন এই 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 শীতল যেই রয়েছে, যেই বরফ রয়েছে, সেগুলো উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে এসে কিন্তু ওই বরফ গলে যাবে। এবং এই মগ্ন চড়ার মানে এই মগ এই বরফের সঙ্গে বা হিমশৈলের সঙ্গে নুড়ি, পলি, বালি, কাঁকর এগুলো কিন্তু আসে মেরু অঞ্চল থেকে, বা সুমেরু বা কুমেরু অঞ্চল থেকে আসে এই হিমশৈলের সঙ্গে। তখন হিমশৈল গলে গেলে নুড়ি, পলি, বালি, কাঁকর সমুদ্রের মধ্যে কিন্তু জমা হয়ে মগ্নচড়া তৈরি করে। তো এই মগ্নচড়া আমরা জানি মৎস্য মৎস্য আম সৃষ্টির জন্য যে প্লাঙ্কটন, সেই প্লাঙ্কটন কিন্তু মৎস্যের বা মাছের প্রধান খাদ্য। ঠিক আছে? তো সেখানে কিন্তু এই মগ্নচড়া থাকার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাছের সমাগম ঘটে এবং বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ, উদাহরণস্বরূপ সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। দেখো সমুদ্রের স্রোতের প্রভাবে কি হয়? প্রথমত জলবায়ু, দেখো জলবায়ুর উপর প্রভাব পড়ে, উষ্ণতার উপর প্রভাব পড়ে, বৃষ্টিপাত এবং তুষারপাত হয়, কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। যদিও কোশ্চেনটি দুবার লেখানো হয়েছে এবং দুভাবেই কিন্তু তোমাদের উত্তর দেওয়া হয়েছে। দেখো জলবায়ুর পরিবর্তনের প্রভাব দেখা যায়, মগ্ন চড়ার সৃষ্টি ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে, এগুলো রয়েছে। আগের কোশ্চেনে কিন্তু এরকম আলোচনা হয়েছে, সেম কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ কি রয়েছে? সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলো আলোচনা করো। দেখো পৃথিবীব্যাপী যে সমুদ্র স্রোত তৈরি হয় নিয়মিতভাবে, যখন নির্দিষ্ট সমুদ্রের জল যখন একটি নির্দিষ্ট স্থান থেকে যখন অন্য স্থানে সঞ্চারিত হয় বা পরিবর্তন হয় বা আম প্রবাহিত হয়, তখন আমরা জানি তাকে সমুদ্র স্রোত বলে। এই সমুদ্র স্রোতের উৎপত্তির কারণ কি? এমনি এমনি তো উৎপত্তি হয় না। এই উৎপত্তির পেছনে কারণ কি রয়েছে? দেখো প্রথমত রয়েছে পৃথিবীর আবর্তন গতি। আমরা জানি পৃথিবীর যে গতি রয়েছে, আর বায়ু প্রবাহ রয়েছে, তার মধ্যে নিয়ত বায়ু প্রবাহ রয়েছে। তারপরে রয়েছে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব। যখন সংজ্ঞা বলেছি, সংজ্ঞার মধ্যেই কিন্তু সমুদ্র স্রোত কাকে বলে, সেই কাকে বলের মধ্যেই কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ রয়েছে। এরপরে দেখো ঋতুগত পরিবর্তন রয়েছে, উপকূলের বিভিন্ন আকৃতির জন্য কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এরপরে রয়েছে ৭ নম্বরের কোশ্চেন, উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি? দেখো উৎপত্তিগত উৎপত্তিগত দেখো রয়েছে, উৎপত্তিগত রয়েছে। এখানে তোমরা উৎপত্তিগত পার্থক্য রয়েছে। উৎপত্তিগত ক্ষেত্রে উৎপত্তিগত, এখানে লিখবে উৎপত্তিগত। ঠিক আছে? উৎপত্তিগত পার্থক্যের ক্ষেত্রে রয়েছে ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে, আর মেরু অঞ্চলে কিন্তু শীতল সমুদ্রের আবির্ভাব ঘটে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের প্রবাহ। প্রবাহ মানে এখানে দেখো উষ্ণ সমুদ্র স্রোত। আমরা জানি সমুদ্রের জল যখন উষ্ণ থাকে তখন কিন্তু হালকা থাকে, তখন সেই সমুদ্র জল সমুদ্রের পৃষ্ঠর দিক দিয়ে মানে উপর দিক দিয়ে কিন্তু এগুলো চলাচল করে। আর সেটি কিন্তু বহিঃস্রোত, সেই স্রোতকে বহিঃস্রোত বলে। এই স্রোত কিন্তু ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায়। আর শীতল সমুদ্র স্রোত কিন্তু দেখো মূলত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলের দিকে আগমন ঘটে। অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু এই শীতল বা ভারী স্রোতের আগমন ঘটে। কিন্তু শীতল সমুদ্র মানেই ভারী সমুদ্র স্রোত, সেগুলো কিন্তু অন্তঃস্রোত রূপে ক্রান্তীয় অঞ্চলের দিকে আগমন ঘটে। এরপরে বৃষ্টিপাত রয়েছে, তারপরে তাপমাত্রার উপর প্রভাব রয়েছে, জলের ঘনত্ব রয়েছে, জলের লবণতা রয়েছে, এরপরে এক্সাম্পল বা উদাহরণ রয়েছে। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনের মধ্যে আমরা প্রথমেই বলতে পারি দেখো ৮ নম্বরের মধ্যে রয়েছে সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কি রয়েছে। সমুদ্র স্রোত কিন্তু ধীর গতি সম্পন্ন। এরপরে বাকিগুলো তোমরা দেখে নেবে। তোমরা কিন্তু এটাও জানো উত্তর গোলার্ধের সমুদ্র স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় ফ্রেলের সূত্র অনুসারে। ৯ নম্বরের কোশ্চেন রয়েছে চিত্রসহ প্রশান্ত মহাসাগর সমুদ্র স্রোতের ব্যাখ্যা করো। দেখো আহ চিত্রসহ এখানে প্রশান্ত মহাসাগর বলেছে। দেখো প্রশান্ত মহাসাগরে কিন্তু অসংখ্য সমুদ্র স্রোত দেখা যায়, তবে প্রশান্ত মহাসাগরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতও পড়বে। প্রশান্ত মহাসাগরের মধ্যে রয়েছে নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত রয়েছে। তারপরে তোমার বিশেষ করে প্রশান্ত মহাসাগরে রয়েছে দেখো জাপান স্রোত রয়েছে, জাপান স্রোত বা কুরুশীয় স্রোত রয়েছে, উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত রয়েছে। ঠিক আছে? এরপরে পেরু মানে অ্যালুসিয়ান স্রোত রয়েছে,
ঠিক আছে? এরকম অসংখ্য স্রোত রয়েছে দেখো। নিউ সাউথ ওয়েলস স্রোত রয়েছে, তারপরে দেখে নিচ্ছি জাপান বা ক্রোয়েশিয়া স্রোত রয়েছে, সুশিমা স্রোত রয়েছে, উত্তর প্রশান্ত উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত রয়েছে, আর রয়েছে দেখো ক্যালিফোর্নিয়া স্রোত। এই দেখো ক্যালিফোর্নিয়া স্রোত রয়েছে, এটি কিন্তু শীতল স্রোত। এরপরে রয়েছে আলাস্কা স্রোত, দেখো আলাস্কা স্রোত রয়েছে, এখানে আলাস্কা স্রোত, এখানে রয়েছে দেখো আলাস্কা স্রোত। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বেরিং স্রোত। বেরিং স্রোত মানে কিন্তু এই জায়গা থেকে এটা কিন্তু শীতল স্রোত, বেরিং স্রোত। তারপরে রয়েছে শৈবাল সাগর। অবশ্যই তোমরা শৈবাল সাগর বললেও বলতে পারো। এটা কিন্তু শৈবাল সাগর। দেখো উত্তর প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। অর্থাৎ পৃথিবী ব্যাপী কিন্তু মোটামুটি ৪টি, হ্যাঁ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে টোটাল ৪টি কিন্তু শৈবাল সাগর কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি নিরক্ষীয় প্রতিস্রোত। দেখো নিরক্ষীয় প্রতিস্রোত কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো এই নিরক্ষীয় প্রতিস্রোত, এই যে এই যে প্রশান্ত মহাসাগরের থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে যে স্রোতগুলো আসছে, উত্তর উত্তর দেখো উত্তর নিরক্ষীয় স্রোত রয়েছে আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত রয়েছে। এই উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত দ্বয়ের মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ তোমার বাম দিক থেকে ডান দিকে একটি ক্ষীণ গতি সম্পন্ন এক ধরনের স্রোত প্রবাহিত হয়, তাকে কিন্তু বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত। এরপর রয়েছে দেখো আটলান্টিক মহাসাগর, কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। সমুদ্র তরঙ্গে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। তারপর রয়েছে দেখো শীতল স্রোতের দুটি পরিবেশগত প্রভাব আলোচনা করো। দেখো শীতল স্রোতের পরিবেশগত দুটি প্রভাব কি রয়েছে? উপকূলীয় অঞ্চলে উষ্ণতা হ্রাস পায় অথবা মরু অঞ্চলের সৃষ্টি করে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলের, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে কিন্তু মরুভূমির সৃষ্টি করেছে। আর অবশ্যই অবশ্যই দেখো এই শীতল সমুদ্রের জন্য। ওকে, আমি তাও দেখিয়ে দিচ্ছি, আমার আমার মাথার উপরে একটু ফলো করো তোমরা। দেখো এখানে একটি কিন্তু মরুভূমি সৃষ্টি হয়েছে। ঠিক আছে? সেটি কিন্তু অবশ্যই আ পশ্চিমী মানে কি বলবো? তোমাদের মেরু অঞ্চল থেকে বা ওয়েস্ট ড্রিপ বা পশ্চিমী যে রয়েছে স্রোত, কুমেরু অঞ্চল থেকে যে শীতল স্রোতটি আসছে, সেগুলো কিন্তু আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে ২ টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা আফ্রিকার আ দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? উত্তর দিকে প্রবাহিত হয়। তো এখানে কিন্তু এক ধরনের একটি মরুভূমির তৈরি করেছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখে নেবে। আর এরপরে রয়েছে তোমাদের ১২ নম্বরের কোয়েশ্চেন। সমুদ্র স্রোতের গতি নিয়ন্ত্রণকারী ৩ টি শক্তির নাম উল্লেখ করো। দেখো সমুদ্র স্রোতের যে গতিপথ, সেই গতিপথের নিয়ন্ত্রক, দেখো তুমি যখন সাইকেল চালাবে তখন কিন্তু তার গতিপথ তোমার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমুদ্রের স্রোত, সমুদ্রের জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে, তার সেই গতিপথ নিয়ন্ত্রণকারী ৩ টি শক্তি কি, কি? দেখো পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল রয়েছে, তারপরে উপকূলীয় অঞ্চলের আকৃতি রয়েছে, তারপরে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি রয়েছে, এগুলো কিন্তু মেইন। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৩ নম্বরের কোয়েশ্চেন, সমুদ্র স্রোতের ফলে ২ টি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি? দেখো সমুদ্র স্রোতের ফলে কিন্তু কুয়াশার সৃষ্টি হয়। দেখো কুয়াশার সৃষ্টি হয় আর আবহাওয়ার চরমাভাপন্ন আ আ তৈরি হয়। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১৪ নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ন্ত্রকগুলো কি, কি? দেখো সমুদ্র স্রোত সৃষ্টির জন্য প্রধান প্রধান এখানে বলেছে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ন্ত্রকগুলো কি, কি? দেখো আমি প্রথমেই বলবো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক হলো প্রাথমিক শক্তির মধ্যে। দেখো প্রথমে রয়েছে প্রাথমিক শক্তি। প্রাথমিক শক্তির মধ্যে রয়েছে নিয়ত বায়ু প্রবাহ রয়েছে। তারপরে রয়েছে দেখো সূর্যরশ্মির তাপ বা উষ্ণতা রয়েছে। তারপরে ৩ এ মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স রয়েছে বা পৃথিবীর আবর্তন গতি রয়েছে। তারপরে খ নম্বরে তোমরা দেখে নাও প্রাকৃতিক মাধ্যমিক শক্তি অর্থাৎ দ্বিতীয় শক্তির মধ্যে রয়েছে উষ্ণতার তারতম্য রয়েছে। তারপর তারপর লবণাক্ততার তারতম্য রয়েছে, স্থলভাগের অবস্থান ও আকৃতি রয়েছে, এগুলো রয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো ১৫ নম্বর কোয়েশ্চেন, বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা জানি সমুদ্র স্রোতের প্রধান কারণ কিন্তু নিয়ত বায়ু প্রবাহ। দেখো পিটারসন রয়েছে, ডি.ডব্লিউ রয়েছে, একম্যান রয়েছে প্রমুখ আধুনিক সমুদ্র বিজ্ঞানীদের মতে নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টির প্রধান কারণ। সেগুলো কিন্তু পয়েন্ট আকারে কিন্তু আমি তোমাদের দিয়েছি, তোমরা কিন্তু একবার চোখ বুলালেই কিন্তু হয়ে যাবে। এরপরে ১৬ নম্বর কোয়েশ্চেন, সমুদ্র স্রোতের পরিবর্তনে উপকূলের উপকূলের প্রভাব লেখো।
দেখো সমুদ্র স্রোতের প্রভাবে আহ সমুদ্র স্রোতের পরিবর্তনে উপকূলে কোন ধরনের প্রভাব পড়ে, অর্থাৎ অথবা যে থাকতে পারে উপকূলের প্রকৃতি সমুদ্র স্রোতকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো। দেখো সেগুলো কিন্তু অবশ্যই দিয়েছি। এরপরে রয়েছে পেরু স্রোত এবং এল নিনোর মধ্যে পার্থক্য কি। ওকে, অথবা পরীক্ষার সময় বলে দিতে পারে যে দেখো পরীক্ষার সময় এল নিনো, এখানে এল নিনো আমি লিখে দিচ্ছি ইংলিশে এল নিনো, এল নিনো এবং এল নিনো এবং লা নিনা, লা নিনা, এল নিনো এবং লা নিনার মধ্যে পার্থক্য আলোচনা করো। এল নিনো এক ধরনের উষ্ণ স্রোত, লা নিনা কিন্তু এক ধরনের শীতল স্রোত। এল নিনো কিন্তু দেখো বাস্তুতন্ত্র নষ্ট করে, সমুদ্রের জলের বাস্তুতন্ত্র নষ্ট করে, আর লা নিনা কিন্তু নষ্ট করে না। ঠিক আছে, এল নিনো যখন আগমন ঘটে তখন কিন্তু খরার কোনো কোনো দেশে খরা তৈরি হয়, আর লানিনার ফলে কোনো কোনো দেশে কিন্তু বর্ষা বা বন্যার তৈরি হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোতের মানব জীবনের উপর কোন ধরনের প্রভাব পড়ে। দেখো নৌ পরিবহনে সুবিধা হয়, মৎস্য আহরণের সুবিধা হয়, জলবায়ুর উপযোগিতা লক্ষ্য করা যায় এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের উষ্ণ স্রোতের দুটি পরিবেশগত প্রভাব আলোচনা করো। উষ্ণ সমুদ্র স্রোতের ফলে কি কি পরিবেশগত প্রভাব হতে পারে, কি কি ফলাফল উষ্ণ সমুদ্র স্রোতের দুটি পরিবেশগত প্রভাব বা ফলাফল কি হতে পারে। জলবায়ু জলবায়ুকে নাতিশীতোষ্ণকরণ হয়, নাতিশীতোষ্ণকরণ একটু বানান ভুল আছে, নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণকরণ হয়। ঠিক আছে, আর বৃষ্টিপাত বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো গ্র্যান্ড ব্যাংক কি, এটা এটি কেন বিখ্যাত। গ্র্যান্ড ব্যাংক তোমরা জানো, গ্র্যান্ড ব্যাংক রয়েছে, তোমরা মাধ্যমিকে পড়েছো, ডগার্স ব্যাংক রয়েছে, সেফিলস ব্যাংক রয়েছে। এগুলো কিন্তু মৎস্য আহরণের জন্য বা মৎস্য ক্ষেত্রের জন্য সব থেকে আদর্শ, এবং এই সমস্ত গ্র্যান্ড ব্যাংক থেকে বা মগ্নচড়া থেকে প্রচুর পরিমাণে মৎস্য সংগ্রহ করা হয়, এবং এই গ্র্যান্ড ব্যাংক অথবা বলতে পারো মগ্নচড়া, সেই মগ্নচড়ায় প্রচুর পরিমাণে কিন্তু দেখো সূর্যের আলো, আমরা জানি মগ্নচড়ার গভীরতা প্রায় 200 মিটারের মতো, সমুদ্রের তলে প্রায় 200 মিটারের মতো, এর মধ্যে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে। এর ফলে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়, যেগুলো মাছের বা মৎস্যের প্রধান খাদ্য, এবং প্রচুর পরিমাণে মাছের কিন্তু সমাগম ঘটে এই মগ্নচড়ায়। এই গ্র্যান্ড ব্যাংক ঠিক সেরকমই রয়েছে, গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেফিলস ব্যাংক, এরকম রয়েছে, অসংখ্য ব্যাংক রয়েছে। এরপরে রয়েছে শৈবাল সাগর। দেখো সব থেকে বেটার এবং সব থেকে সুইটেবল উদাহরণ হলো উত্তর আটলান্টিক মহাসাগরে। উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে দেখো রয়েছে, দেখো কি রয়েছে, রয়েছে তোমাদের, হ্যাঁ, আর বলা যায় উপসাগরের স্রোত রয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ক্যালিফোর্নিয়ার স্রোত রয়েছে, মানে আলাস্কার স্রোত রয়েছে, ক্যালিফোর্নিয়ার স্রোত রয়েছে, ক্যানারি স্রোত রয়েছে, তারপর উত্তর নিরক্ষীয় স্রোত রয়েছে। এই বিশাল স্রোতদ্বয়ের মাঝখানে কোন রকম জলের গতি বা প্রবাহ লক্ষ্য করা যায় না। তো এই সমস্ত জায়গায় চারিদিকে জলের গতি রয়েছে, কিন্তু মাঝখানে কোনো জলের কিন্তু গতি নেই। এই স্রোতহীন অঞ্চলের দেখো এক ধরনের শৈবাল, প্রচুর পরিমাণে এক ধরনের শৈবাল জন্মায়। তো এই সাগরকে কিন্তু বলা হয় শৈবাল সাগর বা সার্গাসি সি। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 নম্বরে রয়েছে সমুদ্র স্রোতের প্রভাবে কোরিলুইস বলের প্রভাব লেখো। দেখো সমুদ্র স্রোতের জন্য কোরিলুইস বলের প্রভাবে দেখো কি হতে পারে, দেখো দিক পরিবর্তন হতে পারে। সমুদ্রের জল কিন্তু উত্তর থেকে সোজাসুজি দক্ষিণ দিকে, অর্থাৎ উত্তর থেকে উত্তর গোলার্ধ থেকে সরাসরি নিরক্ষীয় অঞ্চলের দিকে, কিংবা দক্ষিণ গোলার্ধ থেকে সরাসরি নিরক্ষীয় অঞ্চলের দিকে না এসে উত্তর গোলার্ধে বাম দিকে, আর উত্তর গোলার্ধে দেখো উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাম দিকে বেঁকে যায়। এরপরে রয়েছে চক্রাকারে সৃষ্টি হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 23 নম্বরে সমুদ্র স্রোত কিভাবে উষ্ণতার ভারসাম্য রক্ষা করে। লিখে দিয়েছি, পয়েন্ট দেখে নাও তোমরা। এরপরে উষ্ণ ও শীতল সীমান্ত কাকে বলে। তারপরে শৈবাল সাগর বা সার্গাসি সি একটু আগে বললাম কাকে বলে। হিমশৈল কাকে বলে, তোমরা ক্লাস 10-এ পড়েছো। বানডাকা কাকে বলে। সমুদ্রের জল, দেখো আমি একটু বলে দিচ্ছি, দেখো সমুদ্রের জল, দেখো এই সমুদ্রের জল যখন বর্ষাকালে শো শো শব্দ করে, সাঁড়াশির মতো শব্দ করে 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 যখন সমুদ্রের জল যখন ফুলে ফেঁপে ওঠে, তখন এই জল যখন নদীর অভ্যন্তরে প্রবেশ করে, তা তখন জলের উচ্চতা বৃদ্ধি পায় এবং
বর্ষাকালে বিশেষ করে আমাদের হুগলি নদী, ইংল্যান্ডের টেমস নদী, দক্ষিণ আমেরিকার আমাজন নদী, ইয়াংসি কিয়াং নদীতে কিন্তু এই বান ডাকা দেখা যায়। দেখো সমুদ্রের জলের উচ্চতা বেড়ে গেলে কিন্তু সেই জল হঠাৎ করে নদী পথে প্রবেশ করে এবং শো শো শব্দ করে আওয়াজ করে করে নদীর অভ্যন্তরে প্রবেশ করে, তখন তাকে কিন্তু বান ডাকা বলা হয়। এরপরে হিম প্রাচীর কাকে বলে? আটলান্টিক, দেখো এটাকে তোমরা দেখে নিও, তোমরা মাধ্যমিকে যেহেতু পড়েছো। গ্র্যান্ড ব্যাংক কাকে বলে একটু আগে বলা হয়েছে। মগ্নচড়ার গুরুত্ব কি রয়েছে, এই গুরুত্ব কিন্তু বলা হয়েছে। লাস্ট কোশ্চেন রয়েছে সমুদ্র স্রোতের গতিবিধির কারণগুলো উল্লেখ করো। অর্থাৎ সমুদ্র স্রোতের আমি শর্ট করে লিখে দিয়েছি, ঠিক আছে, আগে কিন্তু একটু ব্রড করে লিখে দিয়েছি, এখানে কিন্তু সমুদ্র স্রোতের গতিবিধির কারণগুলো উল্লেখ করো। বায়ু, বায়ু দেখো সমুদ্র স্রোতের গতিবিধির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ, তাপমাত্রা ও লবণাক্ততা, কোরিওলিস প্রভাব রয়েছে, স্থলভাগের আকৃতি রয়েছে। যদিও এই কোশ্চেনটি এর আগে দিয়েছি আমি, তথাপি 2 নম্বরের জন্য তোমরা কিন্তু অবশ্যই পড়বে। আর তোমরা দেখো মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। এর পরের দিন কিন্তু ইউনিট 6 এ তোমাদের কিন্তু বাড়িমণ্ডল আমি করাবো। আর তোমরা যারা পিডিএফ নেবে, দেখো তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু দেখো পিডিএফ, এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা দেখো টোটাল কিন্তু পেয়ে যাবে উত্তর সহ সাজেশন। আর অবশ্যই পিডিএফ কিন্তু তোমরা জেরক্স করে নিতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু মোবাইল থেকেও পড়তে পারবে। এবং লেখাগুলো কিন্তু একদম একদম বইয়ের মতো টাইপ করা তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর কেউ যদি তোমরা পেমেন্ট করতে চাও, অবশ্যই দেখে নাও তোমরা 9062386679 এই নম্বরে তোমরা কিন্তু পেমেন্ট করবে। ওকে, তবে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে, এই 4th সেমিস্টারের জন্য তোমরা টোটাল পেয়ে যাবে। আর তোমাদের টেনশন করতে হবে না, তার কারণ এই পিডিএফ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ 4th সেমিস্টারের জন্য, 4th সেমিস্টারের জন্য বাছাই করা, চ্যাপ্টার ওয়াইজ পর পর সাজিয়ে গুছিয়ে কিন্তু করা হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর যারা পিডিএফ নেবে এটা হোয়াটসঅ্যাপ করবে, আর পেমেন্ট এই নাম্বারে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।